ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আছি স্যার, ভালো স্যার। আছি ভালো, আল্লাহর রহমতে। কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আলহামদুলিল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আজকে একেবারে নতুন জয়েন করছেন এরকম কেউ আছেন? আজকে একেবারে নতুন জয়েন করছেন এরকম কেউ আছে? আমার কথা কি শোনা যায়? স্যার শোনা যায়? স্যার শোনা যাচ্ছে স্যার। ভেরি গুড। তো আজকে যে একেবারে নতুন জয়েন করছেন এরকম কেউ আছেন আমাদের মধ্যে? মনে হয় না স্যার, থাকলে তো রেসপন্স হইতো এতক্ষণে। থাকলে রেসপন্স করতো না? আচ্ছা, যা হোক। বা আমি নিজেও 2টা গ্রুপে লিংক দিছিলাম, ওখান থেকে কি কেউ জয়েন হয়েছেন? আসলে কথা না বললে আপনাদের সমস্যা কি এটা বোঝা যাবে না, বা কি পড়বেন না পড়বেন ওই কারণে জিজ্ঞেস করা। এরপরে কথা হচ্ছে, এবার এক্সাম দিবেন যে এরকম কে কে আছেন এখানে? এই যে যাদের ফর্ম ফিল আপ চলতেছে। আমি স্যার। স্যার আমি আছি 2324 চট্টগ্রাম আইন কলেজ। কি নাম আপনার? শাহিন আক্তার। শাহিন আমি আক্তার। কক্সবাজার আইন কলেজ থেকে স্যার। আচ্ছা ঠিক আছে, আগে একজনের সাথে কথা বলি। শাহিন আক্তার যিনি আমাদের চট্টগ্রাম আইন কলেজে, ওনার বাসা কোথায়? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড়িকা হাউজিং এ থাকি। ও আচ্ছা। একদম ক্যাম্পাসে ঢোকার মুখে 0 পয়েন্টের এখানে। আপনি শাহিন রুমা নাকি? না, শাহিন আক্তার, নীলুফার শাহিন ফেসবুক আইডি। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আইন কলেজে তো আমার বাসার পাশ দিয়ে দেন, আমার বাসা কসমোপলিটনে। ওই কলেজ তো স্যার আমার বাসা থেকে অনেক দূরে, 22 কিলোমিটার দূরে। না ঠিক আছে, আপনি যখন কলেজে যান তখন তো এই পাশ দিয়ে যেতে হয়, এটা আর কি। জি স্যার। কলেজে তো আর এটা ছাড়া সম্ভব না। না স্যার। আমার ইন্টার আবার ইউনিভার্সিটি কলেজে। চবি কলেজ থেকে? আমাদেরও এখান থেকে স্কুল কলেজ থেকে পড়া, এই বিশ্ববিদ্যালয় থেকে পড়া। আচ্ছা, আপনি তো তাইলে আমার কলেজের আমি 92-93 ইন্টার করছি ওখান থেকে। আমার সেশন ছিল কলেজের 11-12। যা হোক, সমস্যা নেই, আমরা পড়াশোনায় আসি। আচ্ছা আর ঠিক আছে স্যার। কক্সবাজার আমাদের চট্টগ্রাম আইন কলেজের আর কেউ আছেন? আমরা পড়াশোনায় আসি। আজকে তো আমাদের মোটামুটি শেষ ক্লাসটা। আপনারা 8 ধারা 9 ধারা এটার পার্থক্যটা নোট করে দিছিলাম না আপনাদেরকে? জি স্যার, নোট করেছিলেন। একটু পড়েন তো, আরো 2-1টা পয়েন্ট এড করে দিই। আট ধারায় পার্থক্য তো স্যার বলা আছে যে 8 ধারাতে মালিকানা সত্ত্ব প্রমাণ করতে হয়, আর 9 ধারাতে দখলদারিত্বের প্রমাণ দিতে হয়, মালিকানা নয়। আবার 8 ধারাতে সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না, সরকারের বিরুদ্ধে মামলা করা যায়। 8 ধারাতে আপিল রিভিউ করা যায়, আর 9 ধারাতে আপিল রিভিশন করা যায় হাইকোর্টে। আপিল রিভিশন না, শুধু রিভিশন করা যায় হাইকোর্টে?
রিভিশন করা যায়। তারপরে এরপরে হলো 8 ধারাতে তামাদি সময় 142 অনুচ্ছেদ অনুযায়ী 12 বছর, আর 9 ধারাতে তামাদি সময় 3 অনুচ্ছেদ অনুযায়ী 6 মাস। আর 8 ধারাতে আছে হলো কোর্ট ফি সম্পত্তির মূল্যের সমান, 9 ধারাতে কোর্ট ফি সম্পত্তির মূল্যের অর্ধেক। এটা হচ্ছে সম্পত্তির মূল্যের না, এই যে বেলুরাম করছি বা মূল্যানুপাতিক করছি হচ্ছে আপনার 8 ধারায়, 9 ধারায় হচ্ছে বেলুরাম বা মূল্যানুপাতিক করছি এর অর্ধেক। আচ্ছা, মূল্য অনুপাতিক, ওকে স্যার। না ঠিক আছে, কারেকশন করে দেন। আপনি তো ভুল লিখলে ঝামেলা আছে, না লিখলে কোনো সমস্যা নেই, কিন্তু ভুল লিখলে স্যারের চোখে পড়লে এটা ঝামেলা আছে। তারপরে পড়েন, কারেকশন করে ফেলেন। আর একটা লাস্ট যেটা, সেটা হলো 8 ধারাতে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের জন্য মামলা, আর 9 ধারা হলো স্থাবর সম্পত্তি থেকে দখলচ্যুত ব্যক্তির মামলা, মেইনলি ভাড়াটিয়া ও ইজারাদারদের ক্ষেত্রে। ভেরি গুড। তাহলে পয়েন্ট কয়টা হলো? 1 2 3 4 5 6টা স্যার। 6টা পয়েন্ট লিখেন। এরপরে সবাই আরেকটা পয়েন্ট যোগ করে নেন, আর একটা দুইটা পয়েন্ট আমি বলতেছি। একটা পয়েন্ট হচ্ছে এই প্রশ্ন আপনাদের পরীক্ষায় নেক্সট এক্সামে আসার সম্ভাবনা অনেক বেশি, তো এটাতে আর একটা পয়েন্ট লিখেন। আপনার 8 ধারার মোকদ্দমা ব্যর্থ হলে নতুন মোকদ্দমা করা যায়। স্যার বোঝা যায় না। হ্যাঁ, 8 ধারার মোকদ্দমা ব্যর্থ হলে মানে আপনি হেরে গেলে আর কি, আপনি 8 ধারায় মামলা করছেন, আপনি হেরে গেছেন বা ব্যর্থ হয়েছে ফাইনালি। নতুন মামলা করা যায় না। নতুন মোকদ্দমা করা যায় না। এক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির রেজ জুডিকাটা নীতি প্রযোজ্য হয়। এক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি 1908-এর রেজ জুডিকাটা নীতি প্রযোজ্য হয়। লিখছেন লাস্টে দেওয়ানি কার্যবিধির রেজ জুডিকাটা নীতি প্রযোজ্য হয়। লিখছেন এই পয়েন্ট? এরপরে লিখে 9 ধারার মোকদ্দমা ব্যর্থ হলে এ রাহেন সাহেব, রুনাপা আপনার সিলেটের সুনামগঞ্জ বাড়ি, আপা অনলাইনে বিজনেস করে, পাঞ্জাবি টাঞ্জাবি নিয়ে নিয়েন। নয় ধারার মোকদ্দমা ব্যর্থ হলে স্থাবর সম্পত্তির মালিকানা সাপেক্ষে স্থাবর সম্পত্তির মালিকানা সাপেক্ষে 8 ধারায় পুনরায় মামলা করা যায়।
আর দ্বারাই পুনরায় মামলা করা যায়। এক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি 1908-এর রেড জুডিকাটা নীতি প্রযোজ্য হয় না। লিখছেন সবাই? জি স্যার। আচ্ছা, লিখছি স্যার। না স্যার, লিখতে পারিনি স্পেশাল লাইন। দেওয়ানি কার্যবিধি 1908-এর রেড জুডিকাটা নীতি প্রযোজ্য হয় নাই। এইবার বলি, আপনারা লিখতে লিখতে শুনেন। রেড জুডিকাটা নীতি হচ্ছে যখন বাদী বিবাদী একই হয়, একই স্থাবর সম্পত্তি হয় বা একই সম্পত্তি হয়, এরপর এখতিয়ার সম্পন্ন আদালতে এই মোকদ্দমা যদি চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে যায়, আপনার রায় ডিক্রি চূড়ান্ত হয়ে যায়, তাহলে এই সম্পত্তি নিয়ে একই পক্ষগুলোর মধ্যে আর কোনো ধরনের মোকদ্দমা চলবে না। যেহেতু এটা তো একবার বিচার হয়ে গেছে, এটা বারবার বিচার হবে না। কিন্তু 9 ধারা ব্যতিক্রম। 9 ধারাটা কি? ব্যতিক্রম। 9 ধারার মামলা যদি ব্যর্থ হয়ে যায়, আপনি হেরে গেছেন, আপনি ডিক্রি পাননি, তখন প্রমাণ সাপেক্ষে বা আপনি মালিকানার কথা বলে মামলায় হারেন জিতেন সেটা পরে দেখা যাবে, আপনি এই সম্পত্তির মালিক এইটা বলে আর দ্বারাইও পরবর্তীতে মামলা করতে পারবেন। তাইলে আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই সেক্ষেত্রে 9 ধারায় কেন মামলা করা হয়? 9 ধারায় মামলা করা হয়, 9 ধারার মামলা দ্রুত নিষ্পত্তি হয়। 9 ধারার মামলাটা দ্রুত নিষ্পত্তি হয় এবং 9 ধারায় যদি আপনি সফল হন, তাহলে তো প্রথমে দখল ফিরে ফেলেন, আপনাকে তো দখলচ্যুত করে দিচ্ছে, এটা আগে ফিরে ফেলেন আপনি, এরপর আপনি 8 ধারায় মামলা করেন, কোনো সমস্যা নাই মালিক হয়ে থাকতে। যেহেতু এক্ষেত্রে রেড জুডিকাটা নীতি প্রযোজ্য হয় না। ব্যাপারটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, এরপর আরো 2টা পয়েন্ট দিচ্ছি, 1 মিনিট। এই প্রশ্ন বিগত কোন সালে আসছিল? এই 8 ধারা 9 ধারার পার্থক্য বিগত কোন সালে আসছে? দেখিনি। আপনারা ফর্ম ফিল আপ করে ফেলছেন? যারা পরীক্ষা দিবেন ওনারা? সাউন্ড অনেক আস্তে আসছে। না এখন তো ফর্মটা ডেট দেয়নি। ও আচ্ছা, এখন বন্ধ, সরি। ফর্ম ফিল আপের ডেট কয় তারিখ থেকে কয় তারিখ? স্যার এখন তো বলেনি। বলছে ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিছে না প্রথম পর্বে, নাকি এটা স্টেশনের ডেট? এখন স্যার কলেজ বন্ধ, তো এই জন্য কলেজ খোলার পরে এটা নোটিশ দিবে কলেজ থেকে। ও আচ্ছা, জাতীয় ইউনিভার্সিটি থেকে তো নোটিশ দিয়ে দিছে আপনাদের। জাতীয় হ্যাঁ হ্যাঁ ইউনিভার্সিটির এটা দিছে, কিন্তু কলেজ থেকে দেয়নি। অনলাইন আবেদন 22 সালে। আচ্ছা, যা হোক, এখন এটা 22 সালে না? জি স্যার, 8 এবং 9 ধারা। আচ্ছা, আপনারা একটু কাজ করিয়েন। স্যার আমাদের 22 তারিখ ডেট দিছে ফর্ম ফিল আপের জন্য, অক্টোবরের। আচ্ছা, অক্টোবরের 22 তারিখ ডেট দিছে না? হ্যাঁ 22 তারিখ পর্যন্ত দিছে। 7,500 টাকা মতো ফি নিচ্ছে। সিটি নাকি একটু বাড়াইছে? হ্যাঁ 7,500 টাকা নিচ্ছে আমাদের থেকে।
টাকা তো আগে নিয়ে ফেলছে, আমার তো টাকা তো অনেক আগে দিচ্ছে, 2-3 মাস আগে। বুঝিনি কি বলছেন, আরেকজন বুঝি নাই। 23 সালে স্যার ফর্ম ফিল আপের কথা তো এখনো বলেনি স্যার। 24 আমরা যারা আছি। আপনি অনেক পিছনে আছেন। এটা আমার পেজে ঢুকি, সলিমুল্লাহ মামুন আইডিতে ঢুকে আমার ওখানে শেয়ার করা আছে। এটা আরো 7-10 দিন আগে জি ফর্ম ফিল আপের জন্য। স্যার কলেজ থেকে আরো 2-3 মাস আগে আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, যেমন ঢাকা সেন্ট্রাল কলেজে হ্যাঁ ঠিক আছে, এটা কলেজে কোরবানির পরপরই আমরা ফর্ম ফিল আপ করে দিছি, বাট রিসেন্টলি আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আবার নতুন করে ফর্ম ফিল আপের জন্য ফাইনাল একটা বিজ্ঞপ্তি দিয়েছিল। এখন ব্যাপার হচ্ছে যে এই সমস্ত কলেজে আগে করে ফেলছেন নোটিশ, তো ওই ফর্ম ফিল আপ আগে করে ফেলছে, তাদেরও ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে এখন করতে হবে। আগে টাকা পয়সা জমা নিয়েছিলেন, ফাইনাল কাজ করবে এখন। আর যেগুলো তার না টাকা পয়সা জমা নেয়নি আগে করে নেয়, তারাও এখন চূড়ান্ত ভাবে করবে। না হোক আমরা পড়াশোনায় আসি, এটা এই প্রশ্নটা শেষ করে তারপরে যাচ্ছি ওইদিকে। এরপরে লিখেন আপনার এই 8 ধারার অধীন প্রদত্ত প্রতিকার স্থায়ী প্রকৃতির। 8 ধারার অধীন প্রদত্ত প্রতিকার স্থায়ী প্রকৃতির। লিখছেন 8 ধারার অধীন প্রদত্ত প্রতিকার স্থায়ী প্রকৃতির। স্থায়ী প্রকৃতির। হ্যাঁ পার্মানেন্ট এটা। জি। মানে স্যার 8 ধারা অধীন প্রদত্ত প্রতিকার স্থায়ী প্রকৃতির। এটার প্রকৃতিটা হচ্ছে, এটার নেচারটা হচ্ছে স্থায়ী। আর 9 ধারার অধীন প্রদত্ত প্রতিকার অস্থায়ী প্রকৃতির। তাহলে শুধু 9 ধারার ওখানে অস্থায়ীটা লিখে রাখেন, বাকিটা আপনারা পরবর্তীতে সাজাই লিখবেন, ঠিক আছে? 8 ধারার অধীন প্রদত্ত প্রতিকার স্থায়ী প্রকৃতির, 9 ধারার অধীন প্রদত্ত প্রতিকার অস্থায়ী প্রকৃতির। এরপরে লিখেন 8 ধারা অনুসারে দ্রুত প্রতিকার পাওয়া যায় না। 8 ধারা অনুসারে দ্রুত প্রতিকার পাওয়া যায় না। ধারা 9 অনুসারে দ্রুত প্রতিকার পাওয়া যায়। ধারা 9 অনুসারে দ্রুত প্রতিকার পাওয়া যায়। ধারা 9 অনুসারে দ্রুত প্রতিকার পাওয়া যায়। তাইলে আগের 6টা 7টা 8টা 9টা পয়েন্ট হলো না? এরপরে শুরুতে কি লিখবেন? সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর ধারা 8 ও 9 এর মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর ধারা 8 ও 9 এ সম্পত্তির দখল পুনরুদ্ধারের প্রতিকার সম্পর্কে আলোচনা করা হলেও সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর ধারা 8 ও 9 এ সম্পত্তির দখল পুনরুদ্ধারের প্রতিকার সম্পর্কে আলোচনা করা হলেও বা স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের প্রতিকার সম্পর্কে আলোচনা করা হলেও এই দুটি ধারার মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান। এই দুটি ধারার মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান। লিখছেন? এই দুটি ধারার মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান। তাইলে দেখা যাচ্ছে কি দোনোটাতে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের প্রতিকার সম্পর্কে বলছি, তারপরেও কি আছে, দোনোটা ধারার মধ্যে মৌলিক পার্থক্য আছে।
দোনোটা ধারার মধ্যে মৌলিক পার্থক্য আছে। আচ্ছা, এরপর আপনাদের গ্রুপে কি কি প্রশ্ন পড়াইছি বলতে পারবেন কেউ? স্যার পড়াইছেন স্যার, আমি একটু বলি স্যার। বলেন। ওরা 12 তারিখে পড়াইছেন স্যার নিষেধাজ্ঞা কি, চিরস্থায়ী ও অস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য। এরপরে পড়াইছেন স্যার নিষেধাজ্ঞা মঞ্জুরের প্রতিকার 2টি 52 ধারা অনুযায়ী। আচ্ছা, পড়াইছেন স্যার ধারা 53 দেওয়ানি আদালত মঞ্জুর করতে পারে অস্থায়ী নিষেধাজ্ঞা রিসিভার নিয়োগ স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, এগুলা পড়াইছেন স্যার। ধারা 54 পড়াইছেন স্যার চিরস্থায়ী নিষেধাজ্ঞা একটি পৃথক মোকদ্দমা। পাঁচটি ক্ষেত্রে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা 54 ধারা মধ্যে মঞ্জুর করতে পারে। উত্তর বলিয়েন না, প্রশ্ন বলেন। জি যখন স্যার। বুঝলাম যে আর কোন প্রশ্ন বাদ গেছে। এই স্যার এই অতটুকু আমি পাইছি আর কি স্যার। হ্যাঁ, ও মা রে। এরপরে গত ক্লাসও পড়াইছেন স্যার ধারা 12 আর ধারা 21। ধারা 12 পড়াইছি, ধারা 21 পড়াইছি। জি স্যার, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। 54 ধারা 56 ধারা কি পড়ানো হয়নি? আমি তো সব নোট করছি স্যার, যা যা কইছেন। স্থায়ী 11টি ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না বা প্রত্যাখ্যান করা হয়, এটা কি পড়ানো হয়নি? আপনারা তো প্রতিদিন ক্লাস করছেন, কথাবার্তা বলতে হবে, শুধু একজনের কথা বললে হবে না। করছি স্যার। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু প্রতিদিন তো করছেন, এই প্রশ্ন পড়া হয়নি? না স্যার আমি পাইছি না স্যার। অন্যরাও কি স্যার এখন ফার্স্ট নাকি? ক্লাসে এটা করাতে চাইছিলেন, লাস্টে বাদ রাখছিলেন এটা। ও আচ্ছা, ঠিক আছে, তাইলে এটা পড়াই দিই। ভেরি গুড। এই যে ইয়েতে সুনির্দিষ্ট প্রতিকার আইনে বা দেওয়ানির ক্ষেত্র মনে রাখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো হচ্ছে নিষেধাজ্ঞা নিয়ে, ঠিক আছে? সে কারণে জি স্যার। এই জিনিসটা আপনাদের মাস্ট পড়াতে হবে, না পড়ালে তো বলতে হবে যে স্যার এই টপিকটা বাদ পড়ে গেছে একেবারে। তো যা হোক, এবং গতবার যদি এই প্রশ্ন আপনাদের পরীক্ষায় না আসে, এই চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর না মঞ্জুর প্রত্যাখ্যান এগুলো যদি না আসে, ইনশাল্লাহ এবার পরীক্ষায় আপনাদের মাস্ট আসবে। আফগান তো গতকালকে থেকে আজকে আর একটু খারাপ করছে। যা হোক, তাইলে লিখেন আপনারা এখানে এই 56 ধারায় দ্রুত লিখে ফেলেন। আপনাদের কাছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের মূল বই কার কাছে আছে? আমার কাছে আছে স্যার। আমার কাছে আসছে। আপনাদের কাছে আছে? তাইলে থাকলে এই যে আরেকটু জিনিস কাজ করেন, আমরা 56তে যাওয়ার আগে আপনারা যাদের কাছে মূল বই আছে তারা 12 ধারা উল্টান। 12 উল্টান। স্যার বের করছি স্যার। বের করছেন, ভেরি গুড। যারা 12 উঠেছেন ওখানে দেখেন আপনার এই যে কয়টি উদাহরণ আছে, ধারা 12তে কয়টি উদাহরণ আছে। এই যে দফা খ, একজন মৃত চিত্রকারের একটি চিত্র এবং এক জোড়া কি কারুকার্য রচিত দুষ্প্রাপ্য সিনেমাটির পাত্র, এটা আপনার খ দফায় দিয়ে দিবেন, খ নাম্বার পয়েন্টে উদাহরণ দিয়ে দিবেন। বুঝাইতে পারছি? জি স্যার। গয়ে দিবেন উদাহরণ দফা গ, গয়ে দিবেন উদাহরণ ক, খ এর নিকট একটি বাড়ি 1000 টাকায় বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হয়। 1000 লিখছে না? 1000 লিখছে। জি 1000 লিখছে। এটা লিখছে কত সালে? 1877 এটা সালে। স্যার এটা লিখছে 1877 সালে। এখন লিখবেন কত? 1 লাখ টাকা স্যার। 1 কোটি টাকার উপরে লিখবেন, গেছে সে। তাইলে সেই উদাহরণ লিখে দিবেন গয়ে, দফা গয়ে। তারপরে আর দরকার নাই। এরপরে স্যার আমার কাছে বই নেই। জি, বই নাই বলতেছে স্যার আমার কাছে। আপনার কাছে বই নাই? কোন ল কলেজ আপনি? কক্সবাজার ল কলেজ স্যার।
কক্সবাজার ল কলেজে বাড়ি কোন জায়গায় পড়ছে? কক্সবাজারে। কক্সবাজারে? আচ্ছা, যা হোক, আল্লাহ বর্ষা। ওই স্যার আমার কাছেও তো বই নেই। আপনাদের কাছেও বই নেই। এই রাহান ভাই থেকে ভাইয়ার ইয়েটা নিয়ে নিয়েন, মোবাইল নাম্বারটা নিয়ে নিয়েন, এই হোয়াটসঅ্যাপে নক দিয়েন, ভাইয়া একটা অ্যাপস দিয়ে দিব। ওই অ্যাপসে ডাউনলোড করলে মোটামুটি কিছু গাইডলাইন পাবেন, কিছু বইয়ের ইয়ে পাবেন। ঠিক আছে। কিন্তু স্যার বই কিনলে কোন রাইটারের বই কিনতে হবে? বই কিনলে আপনি সুফি প্রকাশনীর বই কিনিয়েন, আমিনুল ইসলাম স্যারের বই, সুনির্দিষ্ট প্রতিকার আইন, আমিনুল ইসলাম স্যারের বই কিনিয়েন। কোন প্রকাশনে স্যার? সুফি প্রকাশনী, সুফি। আচ্ছা, যা হোক, আসেন, পড়াশোনায় আসেন। এবার যাদের কাছে বই আছে তারা দাগানে খুশি। একুশ বরাবর গেছেন? জি স্যার, আসছি। আসছেন না? 21-এ দেখেন ওখানে মাঝখানে লেখা আছে একটু উদাহরণে, ক প্রতি বক্স নীল 1000 টাকা ধরে 40 বক্স নীল বিক্রয় করতে। ব্রিটিশরা ছিল খুচরা পাবলিক, তারা তো আমাদের জামদানি শাড়ি চাষের পরিবর্তে নীল চাষ করাতো কৃষকদেরকে দিয়ে। ঠিক আছে, আপনার উদাহরণ দিবেন না, অন্য কোনো পণ্যের উদাহরণ দিবেন। এই যে সোয়াবিন তেল, পেঁয়াজ, যার যা দিতে ইচ্ছে করে তা। ঠিক আছে, উদাহরণটা নিজের মতো করে সাজাবেন। উদাহরণ কি করবেন? নিজের মতো করে সাজাবেন। নীল না দিয়ে সোয়াবিন তেল, পেঁয়াজ দেন, বক্স না দিয়ে আপনার কয়েক মন দেন। এরপরে এগুলো বিক্রয় করতে সম্মত হয়, আরেকজনের ক্রয় করতে চুক্তিবদ্ধ হয়। এখন এই চুক্তি যদি কোন পক্ষ না মানে, এটার জন্য সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিবে না। তার কারণ হচ্ছে কি, এখানে ক্ষতিপূরণ যেটা পাবে, এই চুক্তি না দিলে ক্ষতিপূরণ যেটা পাবে সেটা পর্যাপ্ত প্রতিকার হবে। লিখতে পারবেন বানাই সুন্দর করে? জি স্যার, পারবো। পারবো স্যার। হ্যাঁ, পারলে হয়েছে। এটা দিবেন আপনার ক নম্বরে, এই যে চুক্তির কাজ সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয়। তারপরে দিবেন আপনার এই ঘ, যে চুক্তি তার প্রকৃতির কারণে বাতিলযোগ্য। ঠিক আছে, ওইটাতে কি দিবেন? কক্সবাজারের যিনি আপার নাম কি? রুকসানা, রুকসানা আক্তার। আচ্ছা, যা হোক, এই যে আপনি দিবেন কি, আপনার রোকসানা আপা কি করছে, আপনার সাথে চুক্তি করছে যে কক্সবাজার থেকে কিছু ইয়াবা ঢাকা, সিলেট, রাজশাহীতে পৌঁছাই দিবে। ইন্নালিল্লাহি। এখন না, এটার কাহিনী আছে। এখন এই চুক্তি যখন আপনার ভঙ্গ করছে আপনি অথবা রোকসানা আপা, তাহলে এটার জন্য কোনো মামলা করা যাবে না স্যার। না, এটা তো অবৈধ চুক্তি। করা যাবে না। এটা অবৈধ শুরুতেই পণ্য। বাতিলযোগ্য চুক্তি। হ্যাঁ, এটা শুরুতেই বাতিলযোগ্য চুক্তি। সে কারণে এটার বিরুদ্ধে কোনো ধরনের মামলা করা যাবে না। ঠিক আছে, যেহেতু এই চুক্তি শুরুতেই বাতিলযোগ্য। বুঝাতে পারছি আপনাদের? এই আইনটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো প্রয়োগ হয় এগুলো আপনি লিখতে পারবেন। এটা শুনতে খারাপ লাগলো, এই উদাহরণ একেবারে বাতিলযোগ্য চুক্তির ক্ষেত্রে পারফেক্ট। জি স্যার, 1 নাম্বার স্যার। এইটা একেবারে ওই চুক্তির ক্ষেত্রে পারফেক্ট। দুইটা উদাহরণ দিলে ওখানে চলবে, আর লাগবে না। তারপরে যান আপনার 54-তে। ভাইয়ের সাথে ফেসবুকে কে কে আছেন? আমি আছি। জি স্যার, আছি স্যার। মাশাআল্লাহ, আপনারা যারা আছেন তারা একটু নক দিয়েন, আর যারা নাই তারা সলিমুল্লাহ মামুন আইডিতে ঢুকে একটু নক দিয়েন। আমার আইডি আবার স্পেশাল, এই নাম অন্য কোনো আইডি পাওয়া যায় না। এই যে কোটটাই পড়া
দারিউল SALIMULLAH, সলিমুল্লাহ MAMUN, মামুন। আর আবার মাঝখানে বলি, নতুন কেউ আছেন? বা আমি লিঙ্ক দিছি যেখান থেকে রুনা আপা ছাড়া আর কেউ জয়েন হয়েছেন? না স্যার, আর কেউ জয়েন হয় নাই। আর কেউ রুনা আপা ছাড়া আর কেউ join? এগুলো পড়াশোনা করতেছে না, আমি কিছু বুঝি না। আইনটা এমন একটা জিনিস, বাবা বাংলাদেশের তো এডুকেট চলে গেছে। আইনটা এমন একটা জিনিস, এইটা সবাই সম্মিলিত ভাবে পড়াশোনা করলে অনেক উপকার হয়, এটা বুঝতে পারে না। আপনাদের পড়াশোনা করতে হবে, বন্ধু বান্ধবদেরকে এই প্ল্যাটফর্মে যুক্ত করাই দিন। আপনাদের তো যেহেতু ফর্ম ফিল আপের ডেট হয়ে গেছে, যে কোনো সময় পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে? যে কোনো সময় পরীক্ষা হয়ে যাবে, পরীক্ষার প্রস্তুতি নেন। এবং এতদিন মনে করতাম আজকে একটা নতুন জিনিস শিখছি, যেটা 8-10 বছরও খেয়াল করিনি। এটা হচ্ছে আমরা মনে করতাম কি প্রথম পর্বের রেজাল্ট তেমন কোনো কাজে আসে না। আজকে বুঝলাম যে না, প্রথম পর্বের রেজাল্টও অনেক ভালো কাজে আসে। সেটা কি বলুন তো দেখি? বার কাউন্সিল পরীক্ষার জন্য। হ্যাঁ, এটা তো 1 নাম্বার ভাই। বার কাউন্সিল পরীক্ষার জন্য তো 1 নাম্বার। আরো 2 নাম্বার কথাবার্তা আছে, 2 নাম্বার ইও আছে। স্যার কোড প্র্যাকটিসের জন্য তো অবশ্যই লাগবে ফার্স্ট ইয়ারের জিনিস। এইটাও লাগবে, এটা 2 নাম্বারই নেই, এটাও 1 নাম্বার। এটা আরো 1 নাম্বারের উপরে যদি কিছু থাকে, প্লাস যদি কিছু থাকে, এটা হচ্ছে কোড প্র্যাকটিস। রাইট স্যার। 1 নাম্বারে হচ্ছে আপনার বার কাউন্সিলের পরীক্ষা। আর 2 নাম্বারই হলো কি জানেন, আপনারা যদি ভালো কোনো কলেজে এডমিশন নিতে চান ফাইনালে, তাইলে এই ভালো রেজাল্ট করা ছাড়া ওখানে নেয় না। এটা আজকে শিখলাম। আমাদের চিটাগাং তো 3টা আইন কলেজ, কেউ জানেন? চট্টগ্রামে হলো টোটাল 3টা আইন কলেজ, চট্টগ্রাম আইন কলেজ, বঙ্গবন্ধু ল টেম্পল, পটিয়া আইন কলেজ। এখন চট্টগ্রাম আইন কলেজে মোটামুটি যাদের রেজাল্ট ভালো হয় ফার্স্ট ইয়ারে প্রথম পর্বে, তারা ভর্তি হতে পারে। এটা রিয়েলাইজ করলাম আজকে। সেই সুবাদে রেজাল্ট ভালো করার চেষ্টা করেন, না হয় ঢাকায় যারা আছেন আপনারা তারাও ভালো কলেজে ভর্তি হতে পারবেন। ঢাকা মনে হয় সেন্ট্রাল ল কলেজটা সবচেয়ে ভালো। স্যার সেন্ট্রাল ল কলেজ আমি পড়ি, ফারহানা হামিদ। সেন্ট্রাল ল কলেজে আপনি পড়েন? জি ভেরি গুড। বিজয়নগরে বিজয়নগর। মেইন রোডের উপর কলেজটা না? এখানে মোটামুটি সব ক্লাসে হয়, প্রত্যেকদিন ক্লাস হয়। হ্যাঁ, প্রতিদিন ক্লাস হয়। আর ক্লাস না করলে ছোটখাটো করে বকাবকি করে। না বকাবকি করে না, নিজেদের ক্ষতি। ওরা খুব ভালো করে সিনসিয়ার হয়ে পড়ে সবকিছু। আর জহির স্যার তো আমাদের সাথে এখন আছি, সপ্তাহে 2 দিন ক্লাস। ওই প্যারামাউন্টে জহির স্যার? জি জহির স্যার আমাদের যে রাজশাহীটা পড়ার আর মুসলিম আইনটা। উনি তো অন্য ল কলেজেও ক্লাস নেন মনে হয়? তা দেয় না, আমাদের এখানে 2 দিন আপনি সপ্তাহে। না, আপনাদের ওখানে তো 2 দিন, এমনি পার্মানেন্ট মনে হয় অন্য ল কলেজে ক্লাস নেন উনি। ও আচ্ছা আচ্ছা, হতে পারে। তাইলে গেস্ট টিচার হিসেবে নিয়ে হয়তো বা আমারও ভুল হতে পারে, এটা কোনো ব্যাপার না। আপনি যা হোক, আপনি বই পুস্তক নিছেন? হ্যাঁ জি স্যার, কিনেছি বই। ওই আপনাকে বলি, বাইতুল মোকাররমের সামনে জি জি। ফুটপাতের দোকানগুলোতে পুরাতন বইও পাওয়া যায় লয়ের। ও আচ্ছা, তাই না? তো এটা জানতাম না। বিভিন্ন রাইটারের বই কিনতে পারবেন। আমার মাঝে মধ্যে ওই সচিবালয়ের অপোজিটে যাওয়া হয়, একটু ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়া হয়, হাইকোর্টে যাওয়া হয়। সেই সুবাদে ওই লাইন থেকে আমি বেশ কিছু বই পুস্তক নিয়েছি, আমাদের চিটং থেকে অনেক সস্তা। তাই না? আমি নীলক্ষেতে গেছিলাম, নীলক্ষেত থেকে আসছি। নীলক্ষেত থেকে অনেক সস্তা, নীলক্ষেতে ডাকাতি করে। যা হোক, এরপর উদাহরণগুলো দেখান। সুবর্ণতে ক নম্বর উদাহরণটা দেন প্রথমেই। এটা ঢাকা কোন জায়গায় যে আপনি যে জায়গাটা বলছেন স্যার? এটা হচ্ছে ঢাকা বাইতুল মোকাররম। আপার কলেজ থেকে কাছে, আবার বিজয়নগর কলেজ থেকে হেঁটে গেলে 5 থেকে 10 মিনিট। চিনি স্যার, সমস্যা নেই।
আচ্ছা যাই হোক, আমরা জিনিসগুলো দাগাই ফেলি, যেহেতু আজকে এটার উপর লাস্ট ক্লাস। 54 তো হচ্ছে প্রথমের উদাহরণটা, ক খ কে নির্দিষ্ট জমি ভাড়া প্রদান করে, খ সেখান থেকে বালি বা নুড়ি পাথর খনন বা উত্তোলন না করবার জন্য চুক্তিবদ্ধ হয়। আমি জমি ভাড়া দিছি, তুমি চাষবাস করতে পারবি, ওখান থেকে কি করতে পারবে না, বালিও তুলতে পারবে না, নুড়ি পাথরও তুলতে পারবে না, ওই আপনার সিলেটের সাদা পাথরের মতো। ঠিক আছে, এখন খ কি করছে, খুব খারাপ প্রকৃতির লোক, সে চুক্তি লঙ্ঘন করে বালিও তুলতেছে, নুড়ি পাথরও তুলতেছে। তাহলে আমি মালিক হিসাবে কি করতে পারবো, আমি এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য মামলা দায়ের করতে পারবো ক্ষয়ের বিরুদ্ধে, এবং আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে আমাকে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে। বুঝে পাইছেন কথা, এই উদাহরণ? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? এইবার জি, শেষের পাইছি দিকে স্যার। দেখেন, পাইছেন না? এইবার জি, শেষের স্যার। দিকে দেখেন, একটু সাজায় লিখতে হবে, ওখানে তো আমি যতটুকু বলছি ততটুকু লিখে নেই, আপনাকে সাজায় লিখতে হবে। নিষেধাজ্ঞা জারির জন্য ক মামলা দায়ের করতে পারে, এরপর আপনি দিয়ে দিবেন যে এবং আদালত তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারবে। বুঝতে পাইছেন কথা? এটাও যোগ জি, করে স্যার। দিবেন। এরপর হচ্ছে সবার শেষে গিয়ে তালের ত। তালের তত দেখেন, একটা গ্রামের অধিবাসীগণ কয়ের জমির উপর দিয়ে যাতায়াতের অধিকার দাবি করে। তাদের কতিপয়ের বিরুদ্ধে রুজুকৃত মামলায় ক এই ঘোষণামূলক যুক্তি লাভ করে যে জমি তেমন কোনো অধিকারের অধীন নয়। এরূপ গ্রামের অবশিষ্টদের প্রত্যেকে কয়ের জমি দিয়ে তাতে যাতায়াতের অধিকারে বাধা প্রদান করছে মর্মে অভিযোগ আনয়ন করে মামলা রুজু করে। ক তাদেরকে নিবৃত্ত রাখার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারির জন্য মামলা রুজু করতে পারে। ঠিক আছে, এগুলো আপনার একবার রিডিং করলে উদাহরণগুলো বোঝা যায়। এখন জি, আপনি স্যার। যখন দুইটা উদাহরণ দিবেন, তখন আপনার লেখাগুলো আরেকজনের চাইতে একটু সমৃদ্ধ হবে, এরা বুঝতে পারবে যে আপনারা কোনখানে পড়াশোনা করছেন। এরপরে লিখবেন কি, মামলা রুজু করতে পারে এবং আদালত তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে কয়ের নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারবে। বুঝে পাইছেন? জি স্যার। এরপরে যান, এই যে বইয়ের বইতে একটা ট্রেডমার্ক নিয়ে কথা আছে। ট্রেডমার্ক তো আমরা সবাই চিনি। ট্রেডমার্ক চিনেন? জি স্যার, চিনি। ট্রেডমার্ক হচ্ছে চিহ্ন। এই যে বাটার দোকানের একটা চিহ্ন আছে, বাটার স্যান্ডেলের, বা আমরা যে প্যারাশুট নারিকেল তেল ব্যবহার করি, ব্যবসায়িক। প্যারাশুট জুই, হ্যাঁ ব্যবসায়ী, নিবন্ধিত চিহ্ন। হ্যাঁ চিনি আর কি স্যার, এগুলো চেঞ্জ করতে পারবেন। এখন এগুলো আমাদের দেশে কি হয়, বাটাকে রাটা করে নকল করে। তাহলে এখানে বলতেছে কি, ক অবৈধভাবে ক্ষয়ের, এটা বইয়ের ক অবৈধভাবে ক্ষয়ের ট্রেডমার্ক ব্যবহার করছে, খ ব্যবহারকারীকে তা থেকে বিরত রাখার লক্ষ্যে নিষেধাজ্ঞা পেতে পারে যদি খ কর্তৃক উক্ত ট্রেডমার্ক ব্যবহার যথাযথ হয়। তার মানে খ দেখছি স্যার। যদি নকল হয় তাইলে পারবে না। এটা কিসের মধ্যে স্যার? জি, এটা কিসের মধ্যে উদাহরণটা? এইটা আপনাদের এই যে 54 ধারার উদাহরণে এটা বইয়ের ব নাম্বার উদাহরণটা দেখেন। পাইছেন? বই লিখতে যে ব নাম্বার উদাহরণে আছে, শেষের দিকে কি উদাহরণের একেবারে শেষে গিয়ে ক অনুচিত ভাবে ক্ষয়ের ট্রেডমার্ক পাইছি স্যার। হ্যাঁ ট্রেডমার্ক ব্যবহার করে। তাইলে এখন কথা হচ্ছে, ক্ষয়েরটা যদি যথাযথ হয় তাইলে সে নিষেধাজ্ঞা পাবে, আর ক্ষয়েরটা যদি 14 নম্বরই হয় তাইলে পাবে না। এটা মাথায় রাখবেন। ক্ষয়ের নিজেরটাই যদি 14 নম্বর হয় তাইলে তাকে দিবে আদালতে? দিবে না স্যার। দিবে না। যে 14 নম্বর সে তো প্রথমেই পাবে না, জি না। 1 নম্বর হলে পাবে। আমি খেলা দেখলে বাংলাদেশের উইকেট পড়ে যায়, আমি ঢুকছি আর একটা গেছি, আর দেখবো না খেলা, কারণ আমি দেখলে বাংলাদেশে পারে না। আজকে তো মনে হয় কপালে দুঃখ আছে। তাইলে এরপর আসতেছে আমাদের আসল আলোচনায়, এই যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কথাবার্তা। যে সময়
প্রত্যাখ্যান করবে, দিবে না। মাথায় রাখবেন এখানে যে প্রত্যাখ্যান করবে, সবার শেষে যে দুইটা পয়েন্ট বলছে, সবার শেষে যে দুইটা পয়েন্ট বলছে, এই দুইটা পয়েন্ট হলো আসল পয়েন্ট। এখানে দেখেন সবার শেষে হচ্ছে টাকার টপ। টাকার টপে কি বলছে, যেখানে মামলার সারবস্তুতে আবেদনকারীর কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, যেখানে মামলার সারবস্তুতে আবেদনকারীর কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আপনি নিষেধাজ্ঞা চাইছেন, যে জায়গার উপর আপনি নিষেধাজ্ঞা চাচ্ছেন সেই জায়গাটাই আপনার না, আরেকজনের জায়গা। আপনাকে নিষেধাজ্ঞা দিবে না স্যার, না। দিবে না। এটা বলছে সবার শেষে। আপনি যখন প্র্যাকটিসে যাবেন তখন অন্য পয়েন্ট গুলোতে তো নিষেধাজ্ঞা সাধারণত ওখানে চাওয়া হয় না। তখন মূল মেজর পয়েন্ট হচ্ছে এটা, যে পক্ষ নিষেধাজ্ঞা দাবি করে তারা বলে যে তারা মালিক, আর যারা এর বিরোধিতা করে তারা বলে যে ওরা মালিক না, আমরা মালিক। ঠিক আছে? তাইলে এখন অনেক কিছু যখন আদালতে এই সাবমিশন দেখে, দলিলগুলো দেখে, তখন রিয়েলাইজ করতে পারে কে মালিক হতে পারে। তার উপর ভিত্তি করে এই নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না মঞ্জুর করবে। তাইলে আমি নিষেধাজ্ঞা চাইলাম, আমি ওই জায়গার মালিকই না, ওই বিষয়বস্তুতে আমার কোনো মালিকানা নেই, আপাতত দৃষ্টিতে এটা বোঝা যায়। তাইলে কি দিবে না, চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না, প্রত্যাখ্যান করবে, না মঞ্জুর করবে। পাইছেন? এরপরে এর আগেরটা, যখন আবেদনকারী বা তার এজেন্টের আচরণ এমন হয় যে তা তাকে আদালতের সাহায্য হতে বঞ্চিত করে। আমরা যে বলতাম কোন একটা আইনে আপনার বাদীকে সবসময় পরিষ্কার হাতে আসতে হয়, সে যদি ময়লাযুক্ত হাতে আসে, সে যদি অপরাধী হিসেবে আসে, বাদী হোক, সে ন্যায় বিচার পাবে না। জি এটা কোন আইনে? এই যে ম্যাগজিন গুলা ছিল কিছু, আপনাদেরও তো প্রথম পর্বে আছে, এই ম্যাগজিন গুলো কোন আইনে আছে? 12টা ম্যাগজিন। আপনি যদি বিচার করতে দেরি হয় তাইলে ন্যায় বিচার পাবে না, তারপরে বিচার প্রার্থীকে পরিষ্কার হাতে আসতে হয়, এই জাতীয় কিছু ম্যাগজিন ট্রাস্টি আইনে কি আছে? ইকুইটিতে আছে, ইকুইটিতে। ইকুইটিতে, ইকুইটি, ইকুইটি ল, ইকুইটি ক্ষমতা ইকুইটিতে আছে। তাইলে ওখানে বলতেছে কি, আপনার যখন আবেদনকারী বা তার এজেন্টের আচরণ এমন হয় যে তা তাকে আদালতের সাহায্য হতে বঞ্চিত করে, এই যে আদালতের সাথে ঘাটতারামি করে, ঠিক আছে, সে সুন্দর করে সাবমিশন দেয় না, আদালতকে অবজ্ঞা করে, আদালত তাইলে কি করবে না, তাকে পাইলেও চিরস্থায়ী নিষেধাজ্ঞা দিবে না। তার কারণটা কি? এটা তো আদালতের বিবেচনামূলক ক্ষমতা, আদালত চাইলে দিতেও পারে, নাও দিতে পারে। তাইলে আদালতের সাথে আপনি কি করবেন, এমন আচরণ করা যাবে না যাতে আদালত আপনাকে সাহায্য লাভে ব্যর্থ করে দেয়। এই দুইটা হচ্ছে মূল পয়েন্ট, অন্যগুলো হচ্ছে সাবসিডিয়ারি। যদিও বা প্রথমে এগুলো লেখছে, আপনারা যখন আল্লাহর রহমতে অ্যাডভোকেট হবেন, কোর্টে যাবেন, যখন চিরস্থায়ী নিষেধাজ্ঞার জন্য মামলা করবেন, তখন আপনাকে মূলত বলতে হবে এই দুইটা জিনিস, যে আপনার মালিকানা আছে, অপরপক্ষ আদালতের সাথে সুন্দর আচরণ করতেছে না। এখানে দেখেন একটা নিচু উদাহরণ আছে, মেক্সিকান বাম, নিচে একটু উদাহরণ আছে, মেক্সিকান বাম। ঠিক আছে? এই গতবারের পরীক্ষায় চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর না মঞ্জুর এই প্রশ্ন আসছে। গতবারের পরীক্ষার প্রশ্ন কারো আছে আপনাদের? আমার কাছে আছে স্যার আছে। দেখি একটু আছে, একটু পরে দেখেন তো একজনে কি কোন দুইটা প্রশ্ন আসছে এসআর একটে। নিষেধাজ্ঞা কি আদালত কোন কোন ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন? কোন অবস্থায় নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় আলোচনা করো।
তাইলে তো এই প্রশ্ন চলে আসছে। আচ্ছা চলো আসলে একটু পরে রিপিট প্রশ্ন হতে পারে, সমস্যা নেই। আরেকটা কোনটা আসছে, এটা দেখি 20। জি স্যার, ক, খ, স্থিতাবস্থা কি? দুইটা। তিনটা আইছে, তিনটা। তিনটে আসছে। জি, স্থিতাবস্থা কি? আচ্ছা আচ্ছা, স্থিতি অবস্থা কি আছে? এরপরে আছে দলিল রদ। কখন একটি দলিল রদ করা যায়? আচ্ছা তাইলে রদের এটা আসছে উপাদান। রদের রিসিভার উপাদান। নিয়ম। জি, পরে আছে রিসিভার নিয়োগ সংক্রান্ত এসআর অ্যাক্টের বিধান আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, আল্লাহ বর্ষা। তাইলে আপনাদের কি আসবে? আমরা এগুলো তো এই আসবে বছর না। 8-9 ইম্পর্টেন্ট স্যার। আপনাদের জন্য 8-9 দ্বারা ইম্পর্টেন্ট, 5 দ্বারা ইম্পর্টেন্ট, 12-21। ঠিক আছে, জি স্যার। আপাতত কষ্ট করে এই 56 দ্বারা তাইলে আর পড়িয়েন না, এমনি জেনে রাখেন। ভাই একবার আপনাদেরকে বুঝাই দিই, শুনেন শুধু। এই ইয়ে করে এটা আসলে যাতে একটু টুকিটাকি হলেও লিখতে পারেন। এই যে আমি কি করি, নারিকেল তেলের ব্যবসা বাণিজ্য করি। আমি অ্যাড দিচ্ছি কি, আমি যে নারিকেল তেল তৈরি করি, এটাতে আপনার 13-14টা উপাদান আছে। এই নারিকেল তেল ব্যবহার করলে মাথা থাকে ঠান্ডা, বউয়ের স্বামীর সাথে ঝগড়াঝাটি করে না, স্বামী বউয়ের সাথে ঝগড়াঝাটি করে না। এই তেল দিলেই কি ঝগড়াঝাটি বন্ধ হয়ে যায়, মাথা ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, এখন আমারটা যখন বাজারে চলতেছে এই তেল, আপনি কি করছেন, আপনিও একটা বের করে ফেলছেন এই নারিকেল তেল। আমার পাশে দোকান দিয়ে, কারখানা আর একটা দিয়ে আপনিও কি করছেন, নারিকেল তেল আর একটা বের করে ফেলছেন। আসলে আমি তো যে নারিকেল তেল বানাইছি এগুলো কেমিক্যাল আর পানি, নারিকেলের ওখানে বালাই নেই, যা হোক। কিন্তু যেহেতু নারিকেল তেলের অভাব এই দেশে, এটা চালু হয়েছে, আপনিও কি করছেন আর একটা দিয়ে দিয়েছেন। আপনারটারও সেম অবস্থা। এই যে মাথা রাখে ঠান্ডা, ঠিক আছে, পানিতে দিলে মাথা এমনিতে একটু ঠান্ডা হয়ে যাবে। এরপরে আমি কি করছি, আপনার বিরুদ্ধে আদালতে নিষেধাজ্ঞা চাইছি না। এখন আদালতে করবে কি, আমার তেল যে 13টা উপাদান দিয়ে তৈরি, আমার তেলে কি কি উপাদান আছে প্রকৃতপক্ষে, এটা বিএসটিআই টেস্ট করাবে না? টেস্ট করানোর পরে দেখে যে আমারটাও বোগাস 14 নম্বর, আপনারটাও বোগাস 14 নম্বর। তাইলে কি নিষেধাজ্ঞা আমি পাবো? না স্যার, পাবো না। পাবো না। এই ক্ষেত্রে নিষেধাজ্ঞা পাবো না। স্যার আমাকে উল্টা দল। হ্যাঁ, আচ্ছা উল্টা না হয়, উদাহরণটা দিলাম শুধু বোঝার জন্য। আপনারা না পারলে পরীক্ষায় প্রশ্ন চলে আসলে এই উদাহরণ দিয়েও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাকে ওই হয়তো দেখা গেল 20-এ 12-14 দিল না, ফার্স্ট ক্লাস মার্ক দিল না, তো সেকেন্ড ক্লাস মার্ক দিবে, 5-6 পাবেন 10-এ, বা 20-এ কি দিনই বলে যে 10-11 পাবেন। এরপরে কথা হচ্ছে, এই যে আইনি বিভাগে বলছে আপনার মামলায় যদি নিষেধাজ্ঞা চাই, এটা যদি বিচার বিভাগীয় কার্যধারা স্থগিত রাখার উদ্দেশ্য হয়, তাইলে কোন কার্যধারার পৌনঃপুনিকতা রোধ ছাড়া নিষেধাজ্ঞা দিবে না। যেটাতে আপনার শেষেরটা মঞ্জুর বলছে, মঞ্জুরটা হচ্ছে কি, আমি একটা মামলা করলাম সম্পত্তি নিয়ে, নিষেধাজ্ঞা চাইছি, নিষেধাজ্ঞা দিচ্ছে না, আমার সাথে আপনার মারামারি হতে পারে, ফৌজদারি মামলা হতে পারে, খুনাখুনি হতে পারে, তাইলে নিষেধাজ্ঞা দিতে পারে এই অজুহাতে। আর এই অজুহাতের নতুন মামলা হওয়ার সম্ভাবনা নেই, এই ক্ষেত্রে আমাকে নিষেধাজ্ঞা দিবে না। বুঝাতে পারছি? এরপর একটা হচ্ছে আপনার যে আদালতে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে, সে আদালতের অধীনস্থ নয় এমন কোন আদালতের কার্যধারা স্থগিত রাখা। এই যে আপনি নিষেধাজ্ঞা চাচ্ছেন সহকারী জজের কাছে, তার কি অধস্তন কোন আদালত আছে? নেই। তাইলে আপনি
উচ্চতর কোনো আদালতের ব্যাপার নিয়ে ওই আদালতে গেছে নিষেধাজ্ঞা চাওয়ার জন্য, এটা শুরুতে সুরে ফেলবে, ওনার এটা শোনার মতো এখতিয়ারও নেই। এটা হচ্ছে ক্ষয়ে। গয় হচ্ছে আপনার কোনো ব্যক্তিকে আইন প্রণয়ন বিষয়ক কর্তৃপক্ষের নিকট আবেদন করা হতে বিরত রাখার জন্য। এই যে আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ কোনটা আমাদের দেশে? আমাদের দেশের আইন প্রণয়ন করে কে? জাতীয় সংসদ স্যার। জাতীয় সংসদ। ভেরি গুড। আমাদের দেশে আইন প্রণয়ন করে জাতীয় সংসদ। তাইলে আমাকে আপনার নাগরিক অধিকার হচ্ছে জাতীয় সংসদের কাছে আমাদের সমস্যার কথাবার্তাগুলো বলা, তুলে ধরা। দরখাস্ত লিখিত ভাবে বলা ইত্যাদি। এখন কেউ আমাকে এই অধিকার থেকে বঞ্চিত করার জন্য আদালতে নিষেধাজ্ঞা দিবে না। এরপরে হচ্ছে সরকারের কোন বিভাগের সরকারি কর্তব্য বিদেশি সরকারের কোন সার্বভৌম কাজের হস্তক্ষেপের জন্য। এই যে মনে আছে আমাদের মদিনাকে করছিল, মোহাম্মদপুরে ডিম মারছিল, এই যে গাড়িতে দাওয়া টাওয়া দিছিল, মনে আছে? এটা হচ্ছে তাদের সার্বভৌম কাজে হস্তক্ষেপ করা। এইটা আইনত পারে না। এগুলোর জন্য আইনও নিষেধাজ্ঞা দিতে পারবে না, কেউ করতেও পারবে না, কারণ এটা তাদের বিদেশি দূতাবাসগুলোর সার্বভৌমত্ব আছে, তারা এখানে স্বাধীনভাবে কাজ করতে পারবে। এটা জেনেভা চুক্তিতে লেখা আছে। এরপর হচ্ছে কোন ফৌজদারি বিষয়ে কার্যধারা স্থগিত রাখার জন্য। আপনার কোন ফৌজদারি ম্যাটার আপনি চিরস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারবেন না। এটার কোনো তামাদি সময় নেই। আপনার সময় সুযোগ বুঝে এগুলোর বিচার করা যাবে। বলুন তো এর বিপরীতে কোন আইন ছিল কিনা এই দেশে? ফৌজদারি অপরাধ নিষেধ করে কোন আইন করছিল? এখানে পলিটিক্যাল সায়েন্স পড়ছেন যে এরকম কেউ আছেন? কথাবার্তা বলেন। একজনও নেই পলিটিক্যাল সায়েন্সে? স্যার আছি আমি পলিটিক্যাল আছেন? তাইলে থাকলে পঞ্চম সংশোধনী করছেন? জি স্যার। আমাদের সংশোধনের পঞ্চম সংশোধনী। হ্যাঁ করেছি স্যার। পঞ্চম সংশোধনীতে কি ছিল? সেখানে তো সেভাবে ততটা খেয়াল রাখবে। খেয়াল নেই। আপনি কত কত সালে পড়ছেন ভাইয়া? কত সালে পড়ছি ভাইয়া? পড়ছি এই যে 97, 98, 99 ভাইয়া পলিটিক্যাল সায়েন্সের মাস্টার ছিলাম। ব্যাপারটা হচ্ছে আপনার ওখানের মূল বিষয় হচ্ছে এটাতে আলোচিত ছিল যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের উপর ইন্ডিমিনিটি ছিল। মূলত পঞ্চম সংশোধনের উদ্দেশ্যই ছিল এটা, যাতে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম না চলে। বুঝতে পারছেন মূল ব্যাপারটা কি? সবার মনে থাকবে এই পঞ্চম সংশোধনীর? তাইলে এটা কি করছে আপনার আওয়ামী লীগ গভর্নমেন্ট 96-তে এসে যখন হাইকোর্টে চ্যালেঞ্জ করছে, ওইটা বাতিল করে দিছে। কারণ কোন ফৌজদারি অপরাধ আপনি বিচার কার্য নিষিদ্ধ করতে পারবেন না, এইটা সংবিধানের সাথে যায় না। এখনো যেগুলো হচ্ছে আপনার এই যে 5ই আগস্টের মারামারি ধরাধরি যা আছে আগে পরে দুনিয়ার, এইগুলো পৃথিবী যতদিন থাকবে এগুলোর বিচার কার্যক্রম ততদিন চলবে, কেউ কোনোটা নিষেধ করতে পারবে না। আপনারা হয়তো বলতে পারেন এই যে আমাদের চিটং একটা কথা প্রচলন আছে, ঈসার দিনে ঈসা, মুসার দিনে মুসা, যখন যে ক্ষমতায় আসবে তখন সে আইনকে ওইভাবে ব্যবহার করবে, এবং আমরা অ্যাডভোকেটরাও ওইভাবে কথা বলবো, প্রধান বিচারপতি ওইভাবে সিদ্ধান্ত দিবে। ঠিক আছে? বুঝতে পারছেন আইন কি জিনিস? জি স্যার। জি স্যার। আইন সময়ে সময়ে পরিবর্তনশীল। সময়ে সময়ে পরিবর্তনশীল, এটা ব্যারিস্টার রফিকুল হকের 9 সালে বলছিল। খালেদা জিয়ার মামলায় 9-10 সালে উনি তো শেখ হাসিনা খালেদা জিয়ার মামলা সবগুলো করতেন। উনি খালেদা জিয়ার মামলা নিয়ে বলছিলেন যে বৃষ্টি যেদিকে বিচারপতিরা ছাপাও সেদিকে দেয়। ঠিক আছে? এরপরও বুঝে নেন ন্যায় বিচার আমাদের দেশে কোন ধরনের। আমাদের দেশে বেশি এগুলা, কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ডে একেবারে নাই বললেই চলে। ট্রাম্প প্রেসিডেন্ট পদ থেকে পরাজিত হয়েছে প্রেসিডেন্টে, তার ভাইস প্রেসিডেন্ট তার কথা শুনে নাই,
তার সেনা প্রধান তার কথা শুনে নেই, আমি শুনতে পারবো না, সংবিধান এটা আমাকে এলাও করে না। সে এবার ক্ষমতায় আসছে, আবার ক্ষমতায় আসছে না, নির্বাচন করে সে তার ভাইস প্রেসিডেন্ট জি, স্যার। বলেন, তার সেনা প্রধান বলেন, তার প্রধান বিচারপতি বলেন, এদেরকে কোনো কিছু করার সাহস আছে? নেই, কারণ জি না। এদের সংবিধানটা এই ধরনের। জি। কিন্তু আমাদের এখানে সংবিধান বলেন বলেন সবগুলো অন্য ধরনের। ছোটখাটো একটা জিনিস আপনার আমাদের বিচার বিভাগে এখনো ব্রিটিশরা যে উপনিবেশিক আইনগুলো করে গেছে এগুলো সংশোধনেরও তাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। আপনারা দেখবেন আমাদের এখন বাংলাদেশ থেকে কেউ সম্পত্তির জন্য বিদেশে মামলা করতে পারে? না স্যার, পারো না। পারে না। কিন্তু দেখা যায় নিয়ত বলা আছে আপনার বিদেশে মামলা করবে, বিদেশে যদি কেউ মামলা করে বিদেশের আদালতে এই ধরনের কথাবার্তা এখনো দেওয়ানিতে বহাল আছে। দেওয়ানি কার্যবিধিতে আছে স্যার। হ্যাঁ, দেওয়ানি কার্যবিধিতে আছে, যেগুলো অবাস্তব। স্যার দেশেই হচ্ছে আইন করে, মামলা করে কোনো লাভ হচ্ছে না, বিদেশে গিয়ে কিভাবে করবে? very good. যা হোক, তাইলে এই যে ফৌজদারি কার্যধারা স্থগিতের জন্য নিষেধাজ্ঞা দিবে না। এরপরে যে চুক্তির কাজ সম্পাদন সুনির্দিষ্টভাবে করা যায় না, আইনের প্রয়োগ আছে, বাস্তবে নেই স্যার, সেটাই। বাস্তবে নেই। হ্যাঁ, আইনে আছে, প্রয়োগ নেই। তেমন চুক্তি ভঙ্গ নিরোধের লক্ষ্যে এই যে জিনিসটা বলছিলাম একটু আগে, উদাহরণ দিয়েছিলাম আপনার ইয়াবার ব্যবসা নিয়ে, এখন এই ধরনের বাতিলযোগ্য চুক্তি যেগুলো হবে, যেগুলো সুনির্দিষ্ট কার্য সম্পাদন কেউ দিতে পারবে না, ওই চুক্তিগুলো যাতে ভঙ্গ না হয় ওই ধরনের কোনো নিষেধাজ্ঞা কেউ কোনো আদালতে দিবে না। এরপরে বলতেছে উৎপাতের পর্যায়ে যদি পড়ে তাইলে নিষেধাজ্ঞা দিবি। আর যদি উৎপাতের অজুহাত নিয়ে আসছে কিন্তু উৎপাত না, উৎপাত তো আমরা বুঝি উত্তেক্ত করা, গান বাজনা করা, এদের সর্বসাধারণের শান্তি বিঘ্নিত করা, এই জাতীয় কাজগুলো থেকে আপনার বিরত রাখার জন্য আপনি নিষেধাজ্ঞা পাবেন। শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করা। আর এগুলো যদি প্রকৃতপক্ষে উৎপাত না হয় তাইলে দিবে না। আর এরপরের পয়েন্ট দুইটা একেবারে সোজা, আপনি এমন লঙ্ঘন, আপনার অধিকারের এমন লঙ্ঘন যেটার জন্য আপনি নিষেধাজ্ঞা চাইতে গেছেন, আপনি বাদী না, দেখা গেল আপনি ইতিপূর্বে বেশ কয়েকবার ওই ধরনের কাজে মৌনসম্মতি দিচ্ছেন, তার মানে আপনি যে ব্যাপারটাতে নিষেধাজ্ঞা চাইবেন সেটা আপনি কখনো আশ্রয় প্রশ্রয় দিতে পারবেন না, এটা শুরুতেই নিষেধাজ্ঞা চেয়ে ফেলতে হবে। সাপোজ মনে করেন আপনার জায়গার উপর দিয়ে আপনি সারা জীবন হেঁটে আসছি, এই যে 1 বছর 2 বছর 3 বছর হাঁটছি, এটা একটা রাস্তার মতো হয়ে গেছে না সর্বসাধারণে। এখন আপনি 10 বছর পরে আসি বলতেছেন এই রাস্তা আমার, আমি কাউকে হাঁটতে দিব না, এটার উপর নিষেধাজ্ঞা দেন। আদালত সাধারণত এটার উপর নিষেধাজ্ঞা দিবে না। শুধু বোঝার জন্য বললাম। তাইলে আপনি এমন একটা জিনিস, এমন একটা আচরণ যেটা আগে একবার স্বীকার করছেন, এটা পরে দিয়ে আর অস্বীকার করতে পারবেন না। আপনি তো সম্মতি দিয়ে দিচ্ছেন বাদী হিসাবে, মৌন সম্মতি আপনি দিচ্ছেন। এরপরের পয়েন্টটা হচ্ছে আপনার এই যে জিম্মাবঙ্গের মামলা ছাড়া, ট্রাস্টের মামলা ছাড়া অন্য কোনো মামলায় যেখানে ওই চুক্তি ছাড়া বা ওই অধিকার লঙ্ঘন ছাড়া অধিকারটা লঙ্ঘিত হলে সমপর্যায়ের ফল উৎপাদক প্রতিকার পাবেন, অন্য ধরনের প্রতিকার। বিশেষ করে এটা ক্ষতিপূরণের মতো, যে ইয়েতে আপনার এসআর অ্যাক্টের 20 ধারায় 19 ধারায় একটু উদাহরণ এই ধরনের আছে যে আপনার সাথে আমি চুক্তিবদ্ধ হলাম যে কক্সবাজারে তো ইয়াবার চাইতেও ভালো জিনিস আছে, চিংড়ি, ঠিক আছে, আপনার 5 টন চিংড়ি কেনার জন্য চুক্তিবদ্ধ হলাম, যেটাকে বাংলাদেশের সাদা স্বর্ণ বলে, হোয়াইট গোল্ড। এই রোকসানা আপা আছে, হোয়াইট গোল্ডের ব্যবসা বাণিজ্য আছে? আমার কাছে নাই, তবে এখানে থাকতে এখানে আছে, যেহেতু মাছের বেশি এখানে রপ্তানি হয়, থাকবে। আপনারা কি সকরিয়া পড়ছেন নাকি আরো কাছে, কক্সবাজারের আরো কাছে? কক্সবাজার আমাদের বাড়ি কক্সবাজারের সদরে, বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দর, ফিশারি ঘাট, ওখানেই হচ্ছে আমার বাড়ি। ও আচ্ছা, এয়ারপোর্টের পাশে।
তো আপনার মনে করেন এই যে আপনার বাড়ি চকরিয়া সাপোজ, ওখানে আপনার হোয়াইট গোল্ড আছে, চিংড়ি আছে, আমি চিংড়ি কেনার জন্য চুক্তিবদ্ধ হলাম না, যে 5 টন চিংড়ি প্রতি টন আপনার 1 লাখ টাকা করে, কথার কথা এই যে দিয়ে 5 লাখ টাকা দিয়ে 5 টন চিংড়ি কিনবো। এখন চুক্তিবদ্ধ হওয়ার পরে চিংড়ির দাম বেড়ে গেছে, আপনি যখন 6 লাখ টাকা পাইছেন, এই চিংড়ি কি করছেন, আরেকজনকে বিক্রি করে দিচ্ছেন। এখন এই চুক্তির যখন আমি সুনির্দিষ্ট কার্য সম্পাদন চাইব, এই চিংড়িগুলো তো বাংলার 12 কোটি মানুষ খেয়ে ফেলছে, বা যেখানে যে মার্কেটে বেচা কিনে হয়েছে ওখান থেকে মানুষের ফ্রিজে চলে গেছে বড় লোকদের। এই চিংড়ি আর ফেরত পাওয়া যাবে? কিন্তু আদালতে কি করবে, আদালতে ক্ষতিপূরণ দিতে বলবে। এই যে আপনি 1 লাখ টাকা অতিরিক্ত লাভের লোভে বিক্রি করে দিয়েছেন, আপনাকে বলবে যে 2 লাখ টাকা ক্ষতিপূরণ দেন। এই যে আপনার বিকল্প প্রতিকার যেটা, এইটার ফল উৎপাদন করবে সমপরিমাণ, আপনার ক্ষতির চাইতেও মোটামুটি একটা রিমার্কেবল সিদ্ধান্ত দিতে পারবে আদালতে। তাহলে ওই ক্ষেত্রে কি করবে, নিষেধাজ্ঞা দিবে না, ক্ষতিপূরণ দিবে এবং বলবে যে এটাই পর্যাপ্ত প্রতিকার। বুঝে পাইছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝলে হলো, আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে আমাদের কি শেষ। তাইলে গতবার যে 2টা প্রশ্ন আছে, 2টা প্রশ্ন বাদ দিলে আর কি থাকে, দলিল সংশোধন থাকে আমরা পড়িনি, আমরা চুক্তিরোধও এভাবে পড়িনি, দলিল সংশোধন পড়িনি, চুক্তিরোধও পড়িনি। দলিল সংশোধন বুঝেন কত ধারায় আছে স্যার, একটের সবাই একটু লিখে নেন। দলিল সংশোধন আছে এই 10-15 মিনিট শেষ হয়ে যাবে আলোচনা। একটু কষ্ট করেন, যেহেতু এটা লাস্ট ক্লাস আর আপনাদের পরীক্ষা চলে আসছে, তো অন্য সাবজেক্ট গুলো আলোচনা করা উচিত। এই যে দলিল সংশোধন হচ্ছে আপনার 31 ধারায় স্যার, 31 ধারায়। ওখানে বলছে কি, পারস্পরিক ভুল বা প্রতারণার কারণে, পারস্পরিক ভুলের কারণে বা প্রতারণার কারণে যদি দলিলে কোনো বা লিখিত চুক্তিতে কোনো ভুল থেকে যায়, তাহলে সেটা আদালত সংশোধন করতে পারবে। কিভাবে পারবে? আদালতের বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে। ওখানে সত্য হচ্ছে একটা, এই ক্ষেত্রে মূল্যের বিনিময়ে তৃতীয় পক্ষ যদি কোনো অধিকার অর্জন করে, তাইলে আদালত তার অধিকারে কোনরূপ হস্তক্ষেপ ছাড়া আপনার দলিল সংশোধন করে দিবে। এখন এই কথাবার্তাগুলো বিদ্যুটে মনে হয় না, যে মূল্যের বিনিময়ে তৃতীয় পক্ষ, ওখানে যদি সে কিছু অধিকার অর্জন করে, তাইলে আমরা দেখতেছি কি দলিলে হচ্ছে 2টা পক্ষ, ক্রেতা বিক্রেতা, চুক্তিতেও আপনার 2টা পক্ষ। তাহলে ওখানে তৃতীয় পক্ষের ব্যাপারটা কিভাবে আসে দেখেন। এই যে আমার 3টা গুদাম, আমার গুদাম 3টা। এখানে সিলেট ল কলেজের কে আছেন? আমি আছি স্যার। আমি আছি স্যার। আচ্ছা, যা হোক, সিলেট ল কলেজের প্রথম পর্বের বেশি, মাশাআল্লাহ। সিলেটের লোকজন মনে হয় আইনকে পছন্দ বেশি করে। যা হোক, না স্যার, সিলেটের সবাই ফাঁকি ডাক্তার। আচ্ছা তো এরপরে কথা হচ্ছে, স্যার এগুলো তো তাদেরকে অনুরোধ করে ক্লাস করাতে লাগে। না এটা সবগুলো এলএলবির স্টুডেন্ট, এরা বুঝতে পারে না। এরা বুঝে কোন সময়, যখন এই যে পরীক্ষায় খারাপ করে বার কাউন্সিলে তারপরে আপনাদের পড়াশোনার মাঝখানে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা করে দিই। এই ব্যর্থ প্রথম পর্বের খাতা চ্যালেঞ্জ করে অনেকে ভালো ফল পাইছে। এই যে ভাইয়ের পরিচিত 3-4 জনের ফেল আসছিল, এরা মোটামুটি পাস করছে। ইভেন কি যে সাবজেক্টে 40 পাইছে, ওই সাবজেক্টে সে 45 পাইছে চ্যালেঞ্জ করার পরে। এর ফুল রেজাল্ট ফেল আসছিল, এর মোটামুটি 269 পাইছে। এরপরে চট্টগ্রাম আইন কলেজের একজন সন্দীপ বাড়ি ভাইয়ের একটা সংশোধনের দিয়ে রেজাল্ট দিছিলাম, ওই সংশোধনের রেজাল্ট দেখার জন্য লিঙ্ক সহ একটা পোস্ট দিছিলাম।
ওখানে নানা জন মন্তব্য করছে, এরা বেশ উপকার পাইছে। আলহামদুলিল্লাহ, আপনাদের যে কারো যদি কোনো পরীক্ষা খারাপ হয়, ইনশাল্লাহ দেখা গেল এইবার থেকে তো খাতা মূল্যায়ন করতে আগে আপনার শুধু নাম্বার শিটটা যোগ করে দেখতো ঠিক আছে কিনা। এইবার থেকে খাতা নতুন ভাবে মূল্যায়ন করে। তো যা হোক, এরপর আমরা হ্যাঁ, এইবার স্যার একটা নতুন নিয়ম করছে জানেন স্যার, এই একটা বিষয় খারাপ করলেও কিন্তু স্যার এখন সবগুলো দিতে হবে। হ্যাঁ, সবগুলো দিতে হবে, এটা জানি। একটা বিষয় খারাপ করলে পরীক্ষা সবগুলো দিতে হবে, পরীক্ষার ওই বিষয় দিলে চলবে না। ফর্ম ফিল আপ সবগুলো আগে খারাপ করলে মানে 36% এর নিচে পাইলে দেওয়া যেত, কিন্তু এখন আর সবগুলো দিতে হয়। সবগুলো দিতে হবে। তবে ওখানেও একটা করছিল, এখন এই নিয়ম রাখছে কিনা কি জানি, আপনি সবগুলো দিলে আবার যেগুলো দিবেন ওইগুলোতে যদি গতবারের চাইতে কম নাম্বার পান তাইলে বেশিটা কাউন্ট হবে। জি স্যার, মান উন্নয়নটা আছে স্যার, এটা আছে। মান উন্নয়ন রাখছে না? জি স্যার, এটা আছে। কিন্তু ফেল হলে ওই ফেলের সাবজেক্ট বাদ দিয়ে সবগুলো দিতে হবে, মানে সব সাবজেক্ট দিতে হবে। আগে যেটা ফেলেরটা দিলে চলতো, ওইটা শেষ করে দিছে। আচ্ছা, যা হোক গেছে। তাইলে আপনার কি অবস্থা হচ্ছে দেখেন, এই যে রায়হান ভাইয়ের সাথে আমার চুক্তি, আমি 3টা গুদাম বিক্রি করব, রায়হান ভাই গুদামগুলো কিনবেন। এখন একটা গুদাম কিনবেন, আমার 3টা গুদাম আমি বিক্রি করতেছি, একটা গুদাম হচ্ছে 3টা। এখন রায়হান ভাই কি করছে, চালাকি করে 3টা গুদাম দলিলে লিখে নিছেন, এবং উনি লিখে নিয়ে থেমে থাকেন নাই। 3টা লিখে নিয়ে একটা উনি নিজে রাখছেন, আর একটা ওনার ভাইকে দিয়ে দিছেন, আর একটা আমাদের রোকসানা আপাকে ভাড়া দিয়ে দিছেন। তাইলে রোকসানা আপাকে যে গুদামটা ভাড়া দিছে, সেই গুদামে রোকসানা আপা অ্যাডভান্স দিছে, মূল্যের বিনিময়ে অর্জন করছে না, টাকা পয়সার লেনদেন হয়েছে না? এখন দেখেন, আমি যখন দেখলাম যে ফাইনালি গুদামের টাকা পাইছি একটা, রায়হান ভাই আমার 3টা গুদামে নিয়ে নিল, একটা ওনার কাছে রাখছে, আর একটা ওনার বাইকে দিয়ে দিছে, আর একটা ভাড়া দিছে। এখন আদালত যখন এই কাহিনী শুনছে, সবকিছু দেখে আদালতে কি করবে, আদালতে যেটা বিক্রি করার কথা সেটা রায়হান সাহেবকে দিয়ে দিছে, গেছে। ওনার বাইকে যেটা দিছে সেটা আমাকে দিয়ে দিবি। এখন রোকসানা আপারটা কি হবে, রোকসানা আপারটা আমার সাথে ত্যাগ করে দিবে। উনি তখন ভাড়াটিয়ে হয়ে যাবেন আমার। চুক্তি যতদিন আছে উনি ততদিন এই দোকান দেখান সবকিছু করবে, গুদামের সব হিসাব নিকাশ, গুদামের মাল রাখা, উনি এটা চুক্তি অনুযায়ী ব্যবহার করবেন। এই হচ্ছে 31 নাম্বার, বুঝছেন সবাই? কাহিনী কোথায় আছে? তার মানে এই যে আমরা হ্যাঁ বলি, আরেকটু অ্যাড করে দিই, আমরা যদি বোকার মতো কাজ করি সেক্ষেত্রে আমাকেও কিছু সাফার করতে হবে। এই যে দলিল করার সময়, চুক্তি করার সময় আমাকে খেয়াল রাখতে হবে যে আমি যা চাচ্ছি তা হচ্ছে কিনা। যদি তা না হয়ে থাকে তাহলে একটা ক্ষেত্রে গিয়ে আদালতেরও তেমন করার কোনো কিছু থাকে না। কারণ তৃতীয় পক্ষ যে রোকসানা আপা, যে এখানে তো ওনার কোনো দোষ নেই, ওনার বুঝার কোনো কুদরত নাই যে ওই দলিল দেখে এটা রায়হান সাহেবের না, তাইলে ভুল ওখানে ওনার না, ভুলটা হচ্ছে আমার। সেই কারণে আপনার আমাকে সাফার করতে হবে। এরপরে বলেন, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। তাইলে প্রকৃত মালিক তো এই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকৃত মালিক যদি বোকার মতো হয় ক্ষতিগ্রস্ত হবে না? আপনাকে তো হতে হবে, আপনি যদি বিক্রির মতো কাজ করেন সেক্ষেত্রে আপনাকে কিছু সাফার করতে হবে। এটা হচ্ছে 31 ধারা, ওখানে লেখা আছে তো আপনারা দেখেন না। আমি যে উদাহরণ দিছি গুদামের উদাহরণ, ওই উদাহরণ বইতেই আছে, এটা আমার নিজের উদাহরণ না। এবং এই উদাহরণ না বুঝলে, না পড়লে আপনারা ওই ধারাটা বুঝবেনই না, 31 ধারা বুঝবেনই না। এখন ক্লিয়ার স্যার, এটা একদম ভালো করে এই মাথায় ঢুকছে। আলহামদুলিল্লাহ। 32, 33, 34 এইগুলো শুধু হেডলাইনটা মনে রাখবেন। 32 হচ্ছে অনুমান, 33 আরজিতে প্রার্থনা করে থাকে এবং আদালত তা যুক্তিযুক্ত মনে করেন, তবে পরে তা সুনির্দিষ্টভাবে কার্যকর করা যেতে পারে। এটা তাহলে কার্যকর করে দিতে বলবে আদালতে। এরপরে 32 হচ্ছে অনুমান, 33 হচ্ছে সংশোধনের মূলনীতি। শুধু হেডলাইন গুলো মনে রাখবেন, আর কোনো কিছু মনে রাখার এখানে দরকার নেই। 34 যতটুকু বলছি ততটুকুই।
এরপরে 35 হচ্ছে বিচারপূর্বক যখন রদ করা যায়, বিচারপূর্বক যখন রদ করা যায়। কি রদ করবে? চুক্তি রদ করবে। এই চুক্তি কি করবে? রদ করবে। লিখিত চুক্তিতে স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি তার রদ করার জন্য মামলা দায়ের করতে পারে এবং আদালত নিম্নোক্ত যে কোনো ক্ষেত্রে বিচারপূর্বক চুক্তি রদ করতে পারে। একটু মিউট হয়ে শুনেন সবাই। এরপরে বলতেছি ওখানে প্রথমে যেখানে চুক্তি বাতিলযোগ্য অথবা বাদী কর্তৃক সমাপনীয়। তাহলে প্রথম কথা হচ্ছে এই চুক্তি কি শুরুতেই বাতিলযোগ্য। ওই যে ইয়াবার কথা বললাম, হোয়াইট গোল্ডের ব্যবসা না হয়ে যদি ইয়াবার হয় তাহলে এটা শুরুতেই বাতিলযোগ্য, এটা রদ করে দিবে, ওখানে কোনো কিছু নেই, বাদী কর্তৃক সমাপনীয়। এরপরে 2 নম্বরে বলতেছে যেখানে আপাতত দৃশ্যমান নয় এমন কারণে চুক্তি অবৈধ এবং বাদীর চেয়ে প্রতিবাদীকে দোষী করা যায় বেশি। আপনার এরকম কিছু ব্যাপার থাকে না, এই যে প্রতারণা, তারপরে বল প্রয়োগ, মিথ্যা বর্ণনা, অনুচিত প্রভাব, এগুলো দিয়ে কিছু চুক্তি করা যায়। এই যে আপনাদের রোকসানা আপাদের বাইট্টা জাফর যিনি সফরিয়ার এমপি, সে কি করছে, জায়গা একজনের লিখে নিছে আর একজন থেকে দলিল সহি পুরো সব জায়গায় দখল করে ফেলছে। এরপরে কি করছে আপনার 10 বিঘা